হ্যালো, নমস্কার বন্ধুরা। ইদানিং অনেক দিন ভিডিও করতে পারিনি কারণ উপযুক্ত টপিক পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে চারপাশে একটু চোখ কান খোলা রাখতে গিয়ে অনেকগুলো টপিক চোখের সামনে পড়ে গেল, যেগুলো আজকে আমি একসাথে একটু কভার আপ করার চেষ্টা করব। আজকের ভিডিওটা প্রথমেই বলে রাখি, কোনোরকম কমেডি নয়, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, তো আগে থেকেই বলেছি হেডফোন ইউজ করুন আর বাবা মায়ের সামনে দেখবেন না, ঠিক আছে? যারা দেখছো আমার সমাবেশে তারা বাবা মার সামনে দেখার চেষ্টা করো না, বাঁশ খেয়ে যাবে। তবে কথাগুলো জেনুইন শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমার ব্যক্তিগত মতামত, প্রথমেই বলে রাখছি। কাউকে হার্ট করা বা কারোর জন্য স্পেশাল হেট্রেড ছড়ানো আমার উদ্দেশ্য নয়। ইদানিং বিয়ে নিয়ে সরগরম আমাদের টলিউড থেকে বলিউড। আসলে মানুষের মানসিকতাগুলোকে একটু রিভিউ করলে দেখা যায় আমরা চটকদারিতে প্রথম থেকেই বহুত বিশ্বাসী, অনেকটাই বিশ্বাস করি আমরা চটকদারিতে। তো কিছু আবালচোদা পাবলিক, আবালচোদা নেতা যারা, আমরা রিসেন্টলি দেখেছি পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে কিছুদিন আগে কয়েকটা ঘটনা ঘটে গেল। তো আরও প্রিসাইজলি বলতে গেলে সেখানে আমাদের মমতাজের ভাতার, কলিযুগের শাহজাহান, তো তার একচ্ছত্র আধিপত্যে আমাদের সন্দেশখালির মা বোনেরা এতদিন ধরে চরম সুরক্ষায় দিন অতিবাহিত করেছেন। তো তার বাড়িতে ইডি গিয়েছিল, আপনারা জানেন। ইডি যাওয়ার ফলে ইডিদের দারুণভাবে আতিথেয়তা দেওয়া হয় সেখানকার লোকাল পাবলিকদের তরফ থেকে। ইডিদের এত সুন্দর আতিথেয়তা করা হয়, ইডিরা সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি। শাহজাহানকে পাওয়া তো যায়নি, ছেড়ে দিন। তো এই জন্য আমি বর্তমান সরকারের কাছে, আমাদের রাজ্য সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের দেশের যারা সুরক্ষা ব্যবস্থাটাকে যারা দেখে রেখেছে, তাদের প্রতি আপনারা যে মনোভাব দেখিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং আমি আপনাদের থেকে সত্যি আমি রিয়েলি আপনাদের কাছ থেকে শিখতে চাই, আপনারা এতটা মানবিকতা কীভাবে একটা মানুষকে দেখাতে পারেন। আমরা এতটা মানবিক হতে পারিনি আজ পর্যন্ত। আমাদের এলাকায় যখন পুলিশ প্রশাসন আসে, আমরা অত্যন্ত অসভ্য আচরণ করি তাদের সাথে। আপনাদের মতো সভ্য আচরণ আমরা শিখতে পারিনি। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী ইত্যাদি অনেক প্রকল্প তো চালু করেছেন। এবার আপনাদের এই যে ট্যাকটিক্স সরকারের, এটা শেখানোর প্রকল্প একটা যদি চালু করেন, কীভাবে শাহজাহান তৈরি হলো, কীভাবে সামথিং আপনাদের ধরুন কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এরা কীভাবে তৈরি হচ্ছে, আপনারা যদি একটু আমাদের শেখান। আপনাদের মানে এইরকম মানসিকতা, এইরকম পলিটিক্যাল ক্যারিয়ার, এইরকম জনদরদি নেতা কীভাবে হতে, আপনারা যদি আমাদের একটু শেখান তাহলে আমরা খুব খুশি হব। এটা মানুষের তরফ থেকে আপনাদের কাছে আমার আবেদন। যাই হোক, আউট অফ দ্য কনটেক্সট, এইসব আবাল চোদাদের নিয়ে আমি কথা বলতে এখানে বসিনি। তো কথা হচ্ছে যেটা আমি বলতে চেয়েছিলাম, যে ইদানিং সন্দেশখালি নিয়ে আমাদের মার্কেট খুব সরগরম ছিল। হঠাৎ করে সালা টপিকটা ঘুরে গেল, জানেন তো। কয়েকদিন আগেও যখন আমি ইউটিউব খুলতাম, সোশ্যাল মিডিয়া খুলতাম, ইনস্টাগ্রাম খুলতাম, শয়ে মেসেজ আসছে সন্দেশখালিতে আজ এই মায়ের ওপর অত্যাচার, কাল ওর বোনের উপরে অত্যাচার হয়েছে। কে বোকাচোদা নাকি ওদের ওখানে মেয়েদের বলতো রাত 3টের সময় পিঠে বানাতে যেতে হবে, নাকি সকাল 6টায় ট্যুরে যাবে, রাত্রি 3টে পিঠে বানাতে যেতে হবে। কেউ নাকি মারা রাত্রি 3টায় গান শোনাতে ডাকতো। এইরকম হচ্ছে সব ব্যাপার ওখানে। কয়েকজন আছে, কি উত্তম মণ্ডল না কি সব নাম, উত্তম আরও কে কি নামগুলো ভুলে যাচ্ছি আসলে। কি বলুন তো, মাঝে মাঝে সালা নিজের বাপের নামই মনে রাখতে পারি না, আর এইসব চোর ডাকাতদের নাম মনে রাখা আমার পক্ষে পসিবল না। তো মাথাটার নাম মনে আছে, শেখ শাহজাহান বলে নাম। সেখানে নাকি যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি, অত্যন্ত সজ্জন ব্যক্তি, জনদরদী ব্যক্তি। তিনি মানুষের স্বার্থে অনেক কাজ। থাক, এতটা বাড়িয়ে বলার কিছু নেই। তো আপনারা জানেন সন্দেশখালির ঘটনাটা। তো তবে একটা কথা আমি যেটা না বললেই পাচ্ছি না, দেখুন, যে রাজ্যে মা বোনেদের এই অবস্থা, যে রাজ্যে মানুষ নিজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, যেখানে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, সেই রাজ্যে আজ যাই থাকুক মনুষ্যত্বের বসবাস সেই রাজ্যে নেই। এটা হয়তো আমার ভিডিও যেই একজন দুজনই দেখুক তাদের হয়তো খারাপ লাগতে পারে যে আমি আপনাদের সামনে আপনাদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তুলছি, কিন্তু এটা বাস্তব। আই এম সরি টু সে দ্যাট, বাট দিস ইজ ব্লাডি ট্রু। যে আপনারা ভারতে, আপনারা জনগণ, আপনাদের হাতে ক্ষমতা, আপনারা এইরকমভাবে রেখেছেন সরকারকে, তাদের এইসব সুকর্ম সুকৃতিগুলোকে ফুটিয়ে তোলার আপনারা সুযোগ দিচ্ছেন তাদের। এটা প্রকারান্তরে দায়টা আপনাদের উপরেই বর্তায়, আপনারা নিজেরাও অস্বীকার করতে পারেন না এটা। তো যাই হোক, সেখান থেকে আবার ইদানিং
আমাদের হাইকোর্টের মহামান্য বিচারক শ্রী অভিজিৎ গাঙ্গুলি, আমার অত্যন্ত প্রণম্য ব্যক্তি তিনি। তার না, এটা সত্যিকার মেটাফরিক সেন্সে বলছি, উনি সত্যি যথেষ্ট একজন সিদ্ধারা সম্পন্ন ব্যক্তিত্ব উনি, এবং ব্যক্তিগতভাবে আমি ওনাকে আমার আদর্শ হিসাবে এখন মানি। তো উনি হাইকোর্টের মানে উনি নিজের কর্মজীবনে ইস্তফা দিয়ে নাকি শুনছি রাজনীতিতে যোগদান করবেন। যদি উনি যোগদান করেন, আমার তরফ থেকে ওনাকে আগাম শুভেচ্ছা ওনার ভবিষ্যৎ জীবনের জন্য। উনি যে লক্ষ্য নিয়ে, যে ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে, যে স্বপ্ন দেখিয়ে এবং নিজে দেখে এই রাজনীতিতে আসছেন, ওটা যেন সফল হয়, আমি ঈশ্বরের কাছে সব সময় কামনা করব সেটা। তো তারপরে ট্রেন্ডিং টপিক অবশ্যই এটা এলো, তাপস রায় বরাহনগরের বিধায়ক, তিনিও পদত্যাগ করলেন। বললেন তৃণমূল সরকার নাকি শাহজাহানদের সরকার হয়ে গেছে, কথাটা সত্যি কথাই। তারপরে কুণাল টুনাল এইসব বোকাচোদাগুলো গাঁথার গাঁড়ে গেল। তো তাদের বিরুদ্ধে কী সব চার্জশিট ফার্জশিট হয়েছে আমি তো জানি না, ঠিকঠাক পলিটিক্স নিয়ে খবর রাখার এখন সুযোগ হয় না, কারণ পরীক্ষা আছে আমার সামনে। তো যাই হোক, যেটা খুব ট্রেন্ডিং চলছে, যেটা আমি আসতে চাচ্ছি বারবার কিন্তু পাচ্ছি না, তো কথা হচ্ছে আমাদের টলিউডের একজন প্রখ্যাত কমেডি শিল্পী কাঞ্চন মল্লিক তার বাস্তব জীবনে আমাদের একটি দারুণ কমেডি উপস্থাপন করলেন আমাদের সামনে, যেটা কয়েকদিন যাবৎ বাংলায় ট্রেন্ডিং হচ্ছে। ভারতবর্ষে যেটা ট্রেন্ডিং চলছে সেটা আসছি আপাতত বাংলাটাকে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সো আমরা নিজের ঘর থেকেই শুরু করি। তো তিনি বাঙালি, যে বাংলায় যে কমেডিটা উপস্থাপনা করলেন, তো যেটা দেখলাম আমি, উনি 3 নম্বর একটি বিয়ে করছেন। যাকে বিয়ে করেছেন সেই ভদ্রমহিলা নাকি একজন অভিনেত্রী, শ্রীময়ী নাম, আর কাঞ্চন মল্লিকের সাথে ওনার বিয়ে হলো। তো বিয়ের কিছু ক্লিপিংস আমি দেখেছি। আমি তো ভালো ভিডিও এডিট করতে পারি না, সত্যি কথা স্বীকার করে নিচ্ছি, তাই আমার ইচ্ছে ছিল যে ক্লিপিংসগুলো আপনাদের সাথে ভিডিওর সাথে সাথে দেবো, কিন্তু এখন সেটা পসিবল না। যাই হোক, আমি ওয়ার্কিং অন ইট, আমি আস্তে আস্তে শেখার চেষ্টা করছি, মানুষের শেখার কোনো শেষ নেই। আর তাই কোয়ালিটিটা হয়তো একটু ভিডিওর খারাপ হতে পারে, বাট আপনারা মার্জনা করে দেবেন দয়া করে। তো যেটা দেখছিলাম সেই ক্লিপিংসগুলো আমি দিতে পারছি না, কিন্তু সেগুলো আমি আপনাদের সামনে মুখে বলে বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু নিজেদের মতো করে অনুভব করে নেবেন। তো যেটা দেখলাম, গায়ে হলুদ থেকে বিয়ে অবধি অনেক কিছু ওখানে দেখালো। তো আমরা বর্তমান জীবনে না একটা উদ্দেশ্যহীন হয়ে যাচ্ছি। মানে দেখুন সালা, আমি ভাবতাম কলেজে উঠবো, 6 প্যাক বানাবো, জিম করবো, মারা কিছু লাভ নেই, সব বাড়ার বাল। কেউ 6 প্যাক নিয়েও বাথরুমে বসে হাতের কাজ চালায়, আর কারো আবার 55 বছর বয়সে ফুলসজ্জায় গিয়ে মুড উঠে যায়, জানেন তো, বাসর ঘরে মুড উঠে যায়। ওই বয়সে আমার সন্দেহ আছে কাকুর ওটা উঠে কিনা সন্দেহ আছে, কিন্তু মুড উঠে গেছে ঠিক বাসর ঘরে। তো চকাস করে নিজের বউর গালে একটা চুমো খেয়ে নিল, দেখলাম বাসর ঘরে, ভিডিও ভাইরাল হয়েছে। তারপরে দেখলাম একটা বিয়ের ক্লিপিং শোনার, উনি বিয়ে করে নিজের বউয়ের কোলে উঠে পড়ছেন। তো কোলে উঠে বিস্তর নাচানাচি টাচি হচ্ছে যথারীতি, মানে যা হয় আর কি। আমরা তো পাশ্চাত্য কালচারের প্রতি ধীরে ধীরে ইনক্লাইন্ড হয়ে পড়ছি। তো ব্যাপারটা যা হয় তাই হচ্ছে, কিছু করার নেই এগুলো। তো মেয়েটার হাবভাব আমার ঠিকঠাক ভালো লাগেনি, যা হোক সেটা আমার ব্যক্তিগত মতামত, আমি কাউকে তার জন্য দোষারোপ করতে চাইছি না। ওনার যে স্ত্রী, উনি যদি তার সাথে সুখী থাকেন অবশ্যই থাকুন, কিন্তু একজন সেলিব্রিটি মানে সোসাইটি থেকে রিপ্রেজেন্ট করেন। উনি আমাদের ময়নার ফাংশানেও এসেছিলেন। তো ওনাকে আমি দেখেছি, কাছ থেকে আলাপ করেছি ওনার সাথে, মানুষটাকে আমার ততটা খারাপ মনে হয়নি। কিন্তু উনি যে নির্লজ্জতার পরিচয় দিলেন, উনি বিয়ে করতে যাচ্ছেন এরকম করে 3টে আঙুল দেখাচ্ছেন, এইরকম করে ওপরের দিকে তাকে এই 3টে আঙুল দেখাচ্ছেন। উনি যে কী ইঙ্গিত করতে চাইলেন সেটা আমরা প্রত্যেকেই বুঝেছি, যাদের বোঝার বিন্দুমাত্র ক্ষমতা আছে তারা আমরা প্রত্যেকেই বুঝেছি উনি কী ইঙ্গিত করতে চেয়েছেন। তো একজন ইউটিউবারের ভিডিওটা আমি এই ক্লিপিংসটা দেখলাম, তো দেখে বুঝলাম, উনিও উল্লেখ করেছেন, আমার একজন খুব প্রিয় ইউটিউবার বাংলার। তো অ্যাকচুয়ালি কী জানেন তো, এই বয়সে এসে 3টে বিয়ে করার জন্য না গাঁড়ে দম লাগে মারা, সত্যি কথা। সালা আমরা কোথায় একটা জোটাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আমাদের বাল ছিঁড়ে মাথায় টাক পড়ে যাচ্ছে, উনি সালা এই বয়সে 3টে মেরে দিলেন। এবং এটা এখানে শেষ নয়, আমাদের সংবিধানগত কোনো আইন নেই, তুমি আজ বিয়ে করছো কাল ভাঙছো, ওটা এই যে 3টে আঙুল, ওটা কালকে এরকমও হয়ে যেতে পারে।
ইভেন উনি পায়ের আঙুলে তুলে এরকম দেখাতে পারেন, এই দেখো ভাড়া কতগুলো বিয়ে, এই জাস্ট এই এরকম তুলে পা তুলে দেখাচ্ছেন উনি। এটাও হতে পারে, খুব বেশি দিন দেরিও নেই, যদি উনি বেঁচে থাকেন আর 10 বছর তোমরা হয়তো দেখতেও পারো, উনি না হোক অন্য কেউ করে সেই উপস্থাপনা। অলরেডি আমাদের টলিউডে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এই যে রেওয়াজটা, এটা কিন্তু নতুন নয়। কাঞ্চন মল্লিক প্রথম এটা প্রচলন করছেন এরকমও কিছু নয়। যাই হোক, কঞ্চিদা বলে আমরা ওকে ভালোবেসে বলি, তার কারণটা আপনারা বুঝতেই পারছেন। তো কঞ্চিদার এই যে রেকর্ডটা, তো বা এই যে উনি ঘটনাটা ঘটালেন, এটা কিন্তু প্রথম না। তো ওনার রস থাকুক না থাকুক, সালা টাকা থাকলে যে কি করা যায় সেটা বুঝলাম। তো যে বয়সে মানে কি বলবো আমরা, আমার বাবার 55 বছর বয়স, আমার বাবা বাথরুমে গিয়ে পা ভেঙে ফেলছে, এই যে বয়সে, সেই বয়সে উনি খাট ভাঙছেন, মানে ভাবলেও এটা লাগে, ঠিক আছে লাগে। আমাদের সালা কেউ নেই, ওনার 3টে। যাই হোক, নিজের ব্যক্তিগত জীবনে আমি এখানে বলতে বসিনি। তো একটা জিনিস কি জানেন তো, বাল পাকা ভীমরতি বলে আমাদের বাংলায় একটা কথা হয়, সালা বুড়ো বয়সে ভীমরতি, বাল পাকা ভীমরতি। তো এটা ভীমরতি নাকি সেটাও আমি ওনার বুঝতে পারছি না ঠিক। তা যাই হোক, ওনার যে পেন্ডুলামটা সিম্পল হারমোনিক মোশন করছে নিচে অনবরত, তার সাথে দুটো স্ফিয়ার আছে যেগুলো ক্রমাগত অরবাইটাল মোশন করে চলেছে, একটা পেন্ডুলাম। আপনারা বুঝতেই পারছেন, যারা বায়োলজি স্টুডেন্টে বুঝতে পেরে গেছো আমি কোন অর্গানটার কথা বলছি। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমার শরীর কোনো ম্যাটার করে না। এই যে আমরা একদিন আমরা বিশাল ছাতি বানাবো, 6 প্যাক বানাবো, জিম করব, এগুলো বাল। ওই রকম শরীর নিয়ে আজ উনি তিনটে কুঁয়োয় জল ঢেলে দিয়েছেন। তুমি ভাবতে পারো, 3টে কুঁয়োয় নিজের ওই হয়তো 3-4 ইঞ্চির একটা পাইপ আছে, সেটাতে 3টে কুঁয়োয় উনি জল ভরেছেন। তারপর কুঁয়োটা বিক্রিও করে দিয়েছেন, কুঁয়োর মালিকানা উনি ছেড়ে দিয়েছেন। মানে সালা আমরা ছোটোবেলায় যেভাবে লাভ মেরে মেরে এক গাছের ডাল থেকে অন্য গাছের অন্য ডালে যেতাম না, উনি সেভাবে লাভ মেরে মেরে এক বউয়ের কোল থেকে অন্য বউয়ের কোলে চড়ে বেড়াচ্ছেন। তো উনি কোলে কেন চললেন আমি বুঝতে পারলাম না, কারণ বাচ্চা ছেলেরা কোলে টোলে চড়ে অনেক সময় মাকে বলে মা দুধু খাবো, তো ওনার সেরকম কোনো মানে ইন্টেনশন ছিল কি না আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। এটা একজন ইউটিউবারও বলেছিলেন, তো আমারও সেটাই মনে হলো, তাই বললাম যে ওনার যদি ওরকম কোনো ইন্টেনশন থেকে থাকে তাহলে আমি বলবো সালা দম আছে। কারণ এই বয়সে এসে এতটা ডেয়ারিং, এতটা এক্সপেরিমেন্টিভ, এতগুলো স্টাইল, উনি হয়তো এতক্ষণে অনেকগুলো পজিশনও ট্রাই করে ফেলেছেন। যাই হোক, তো ঠিক আছে, কঞ্চিদা করুক বিয়ে, আমরা আমাদের তরফ থেকে সবসময় শুভেচ্ছা। আমি ব্যক্তিগতভাবে কঞ্চিদার কমেডির খুব বড় ভক্ত, কিন্তু এই ঘটনাগুলো না আমাদের সামনে একটা ভুল নিদর্শন রেখে যাচ্ছে। মানে আপনি যখন একটা সোসাইটিকে রিপ্রেজেন্ট করবেন, আপনার ডেইলি লাইফ তাদেরকে ইনফ্লুয়েন্স করে, এটা মানুন না মানুন, যারাই একটু সমাজে প্রতিপত্তিশীল, অভিনেতা নয়, যাই করে আমাদের কারো টাকার জন্য, কারো শিক্ষার জন্য, কেউ সমাজে প্রতিপত্তি আছে যা দু একটা, ওনাদের কথাটা আলোচনা হয়। এই যে আলোচনা, জানিস কাঞ্চন মল্লিক 2টো বিয়ে করলো, এই যে কঞ্চিদার ব্যাপারে এই যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো মানুষ কী নজরে নিচ্ছে সেটা হয়তো উনিও রিয়েলাইজ করতে পারছেন। আমি আর নতুন করে কি বলবো, তবে যাই বলবো এটুকু বলতে পারি, সালা 55 বছর বয়সে। ও হ্যাঁ, তবে এর পেছনে আমি একটা ভ্যালিড রিজন পেয়েছি, জানেন তো। জনি সিন এই কদিন আগে রণবীর সিংয়ের সাথে কোল্যাব করেছিল বলে শুনলাম। একটা কি ট্যাবলেট, সেটা খেলে নাকি 3 ইঞ্চিটা 30 ইঞ্চি হয়ে যায়, একটা ছোটো দুর্বা ঘাস নাকি একটা বাঁশ ঝাড় হয়ে যেত শুনছিলাম। মানে জনি সিন্সকে তো আপনারা চেনেনি, উনি তো মানে আমাদের এসব বিষয়ে গুরু। আমাদের রাত রঙিন করার পিছনে ওনার অনেক অবদান আছে, তাই হয়তো কাঞ্চন মল্লিকেরটাও রঙিন করে দিলেন। কে জানে, আমরা হয়তো কাঞ্চন মল্লিকের যেটাকে এইটুকু ভাবছি, ওটা হয়তো আমাদের এত বড় হতেও পারে। ভাই আমরা তো খুলে দেখতে যাইনি। ওনার একটা ডায়লগ ছিল, বাবা আমি আর বিয়ে করব না বাবা। যাই হোক, সেই ডায়লগটা হয়তো উনি ভুলে গেছেন, বা ওনাকে হয়তো কেউ ক্লিপিংসটা দেখায়নি। দেখার এটা কতদিন টেকে। শুভেচ্ছা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য কঞ্চিদা। আপনি আপনার এই রোগা দেশলাই কাঠির মতো বডিটা নিয়ে আমাদের সামনে যে নিদর্শনটা রেখে গেলেন, আমরা অবশ্যই সেটা পালন করার চেষ্টা করব। আমরাও ওরকম 5-6টা করে এবার বউ নামানোর একটা স্কিম বের করছি আমার বন্ধুবান্ধবরা মিলে। তো পাড়ার মেয়েদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা চলছে। তবে আমার
বিয়েতে না মারা আমি কাঞ্চন মল্লিককে একটা ইনভাইট করার প্ল্যান রেখেছি। কেন বলুন তো, শালা বউকে লাইভ দেখাবো, দেখ মারা তোকে যদি বিয়ে করার পর ছেড়ে দিয়ে কিছু বলতে পারবি, কিন্তু ওই লোকটা সামনে দাঁড়িয়েছে, ওর অলরেডি 3টা বিয়ে, ও অলরেডি 3টে পুকুরের জল খেয়ে বসে আছে মারা। তোকে আজকে বিয়ে করেছি, আজকে বাসর রাতে যাবি, কালকে ফুটবি, কোনো কিছু বলার নেই, তোকে টাকা দিয়ে দেবো মারা, চাল ফোড় এখান থেকে। যদি জিজ্ঞেস করে কেন তুমি অন্য নারীতে আসক্ত থাকছো আমাকে বিয়ে করে, ওই লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করো ও কেন আসক্ত ছিল, আমি ওকে দেখে শিখেছি, আমার পরিষ্কার কথা। যাই হোক, ধন্যবাদ, এই টপিকটা এখানেই শেষ করছি। এবার আসছি একটা ন্যাশনাল টপিকে। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন বিয়ের মরশুমে এরপরে বিয়ে নিয়ে যদি কথা বলি, কার বিয়ে নিয়ে কথা বলবো, আমাদের মোটা ভাই অনন্ত আম্বানি, মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র, আম্বানি গ্রুপস অফ ইন্ডাস্ট্রিজ, যেটা রিলায়েন্স গ্রুপস অফ ইন্ডাস্ট্রিজ, তার ভবিষ্যৎ একজন মালিক। তো অনন্ত আম্বানির সম্পর্কে আমি একটু খোঁজ খবর নিচ্ছিলাম। উনি যাকে বিয়ে করছেন তার নাম রাধিকা মার্চেন্ট, তার বাবা একজন বিজনেসম্যান, তার সমস্ত সম্পত্তির পরিমাণ কাছাকাছি 800 থেকে 850 কোটি টাকার কাছাকাছি, 700 থেকে 800 কোটি টাকার কাছাকাছি। এবং প্রি ওয়েডিং যে ভিডিওটা হচ্ছে, আপনাদের জানকারির জন্য বলে দিচ্ছে যে তার টোটাল যে খরচাটা অ্যাজ অ্যারাউন্ড একটা এক্সপেন্স ধরা হচ্ছে 1000 কোটি টাকা। ভালো, উনি একজন গরিব বাড়ির মেয়েকে, গরিব বাড়ির শিক্ষিত মেয়েকে বিয়ে করেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত। অ্যাকচুয়ালি আপনারা জানেন না হয়তো, আম্বানিরা কিন্তু গরিব মানুষের জন্য অনেক কিছু করেছেন। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল হসপিটাল, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলস, এরকম অনেক কিছু করা আছে। ওখানে গরিবের ছেলেরা পড়তে আছে, যাদের হয়তো বার্ষিক ইনকাম 10-15 থেকে 100-150-200 কোটি টাকা। না না, আপনি ভুল ভাবছেন, ওরা আমাদের সাপেক্ষে বড় লোক না, আম্বানি সাপেক্ষে ওরা গরিব। উনি গরিব মানুষের জন্যই করেছেন। এবার আমরা ভিখিরি, আমাদের জন্য কিছু করার ওদের সামর্থ্য নেই। দেখুন, সবার জন্য তো করা পসিবল না, ওনারা তো গরিবের জন্য ভেবেছেন, এই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। তো এভাবেই আপনারা গরিবের জন্য ভাবতে থাকুন। উনি পশু পাখি প্রেমী। তো কিছুদিন আগে শুনছিলাম অনন্ত আম্বানি নাকি পশু পাখিদের সেবা যত্ন হসপিটালিটির জন্য কিছু একটা স্টেপ নিচ্ছেন, সামথিং একটা হসপিটাল বানিয়েছেন মেবি, বা একটা স্যাংচুয়ারি, অ্যানিমাল স্যাংচুয়ারি বানিয়েছেন উনি। তো সেখানে দেখছেন উনি একটি হাতিকে খুব একটা হাতি ওনার সাথে খুব ভাইরাল হয়েছে। কেন বুঝতে পারছি না, হাতিটা কি মানে মানে ওর ভাইয়ের বিয়ে হচ্ছে বলে, সরি বডি শেমিং করছি না আমি, মানে এটা জোকস। তো হয়তো ওর ভাইয়ের বিয়ে দেখে চলে এসছে খেতে বা কিছু, আমি থাম্বনেল দেখেছি ভিডিওগুলোর, ভিডিওটা দেখিনি, সময় ছিল না আমার। তো আমি আসলে ওই শাহরুখ, সালমান আর আমির খানের ওই যে কী গানটা অস্কার পেলো, নাটু নাটু গানের ডান্সটা আমি একটু দেখছিলাম, ওইটা আমার খুব ভালো লেগেছে। আর একটা ক্লিপিংস খুব ভাইরাল হয়েছে, যেখানে অনন্ত আম্বানি সযত্নে সালমান খানকে পেছন থেকে আলিঙ্গন করে ওনার পোঁদ মেরে দিচ্ছেন, ওই যে থাপ দিয়ে, ওই ভিডিওটা, ওই ক্লিপিংসটা খুব ভাইরাল হয়েছে, ওটাও দেখেছি আমি। তো যাই হোক, টাকা থাকলে সালমান খানেরও পোঁদ মারা যায়, সে আর কি। টাকা থাকলে আমিও কোনো দিন হয়তো একটা গাছেরও পোঁদ মেরে দিতে পারবো। ওই যে হাতিটা পুষেছি, হয়তো ওরও কোনো দিন পোঁদ মেরে দেবে টাকা দিয়ে। টাকা থাকলে সবই সম্ভব, পয়সা হ্যাঁ তো বাড়ি বাড়ি বাতে। যাই হোক, আউট অফ দ্য কন্টেক্সট আবার চলে যাচ্ছি। তো সেই বিয়েতে কিছুজন একটা টপিক খুব তুলছে, কিছুজন বলছে বাহ আম্বানিদের ব্যবহারটা খুব পোলাইট, উফ অতিথিদের সাথে কি সুন্দর ব্যবহার করছি, মনটা ভরে গেল, আমি আম্বানিরটা এক্ষুনি মুখে নিয়ে নেব, আমার এত ভালো লেগেছে। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে বোকা চোদা, একটা লোক ক্যামেরার সামনে, আমাকে যদি এক্ষুনি ক্যামেরায় দেখানো হয় আপনি আপনার বন্ধুর সম্পর্কে কিছু বলুন, আমি কিভাবে বলবো? আপনার বন্ধু আপনার কাছে 500 টাকা নিয়েছে, ওর সম্বন্ধে আপনি কিছু বলুন। যদি একটা রিপোর্টার এসে আমাকে বলে এক্ষুনি, আমি কীরকম বলবো যে আমার বন্ধু আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিল, তা আমি ওকে অনুরোধ করবো যে ভাই আমার টাকাটা ফেরত। নাকি আমি কীরকম বলবো যে এই খানকির ছেলে সুরের বাচ্চা আমার কাছে 500 টাকা নিয়ে না গুদ মেরে দিয়েছে, এখনও দেয়নি, গানমারানির ছেলেকে আমি বলেছি মানে 500 টাকাটা ফেরত দেন, নইলে তোর বাবার পোঁদ মেরে দেবো। ক্যামেরার সামনে আমি কীরকম বলবো আপনি আমাকে বলতে পারেন? আপনারাই বলুন, ক্যামেরার সামনে একটা মানুষ কীভাবে বিহেভ করবে? প্রত্যেকেই চায় অন স্ক্রিন নিজেকে খুব ভদ্র দেখাতে। এটা হিউম্যান সাইকোলজি থেকে একটা আসে যে আমি যখন একটা বাইরের সমাজে নিজেকে রিপ্রেজেন্ট করছি, আমি নিজেকে একটু টিপটপ দেখাতে চাই। আর পুরোটাই শো অফ ভাই, এরা প্রত্যেকে শো অফের দুনিয়া ভেসে যাচ্ছে। আমরা এখানে বাল ছিঁড়ছি মানে আম্বানি খুব ভদ্র, আম্বানি ভেতরে কি আম্বানি জানে মানে, আমরা জানি না, যারা আম্বানিকে কাছ থেকে রেখেছে তারা জানে। এই যে মানে সেলেবরা এখানে যাচ্ছে, সবাই হাসছে, হাত নাড়াচ্ছে, আই, তোমার কি মনে হয় ওরা অত ভালো? তুমি গেলে তোমার সাথে ওরা হাত মিলিয়ে নেবে নাকি? অত সস্তার মারা, 2 পয়সার পপুলারিটি না সালা পাড়ার ছেঁচেকেও মটকায় তুলে দেয় ওরা। তো ছাড়ুন, যাই হোক, সেসব বিষয়ে আমি বেশি ঢুকতে চাচ্ছি না। ক্যামেরায় যে কি, হ্যাঁ একটা ঘটনা আমি কিছুদিন আগে জানতে পারলাম একজন ইউটিউবের ভিডিও থেকে।
নাকি একটা রেসিং গাড়ি মদ খেয়ে না ড্রিঙ্ক করে মেবি চালাচ্ছিল, দুজনকে উড়িয়ে দিয়েছে, একটা দোকান উপরে উড়িয়ে দিল। এটা শুনেছি, আমি জানি না, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি দেখলাম খবরের চ্যানেলেও দেখাচ্ছিল, সেই ক্লিপিংসটা দিল। তো আমার মনে হয় না যে কোনো রিপোর্টারের এখন অবধি দম আছে এই আবহে আম্বানির ওই দিকটা তুলে ধরবে, বা ধরার মতো ক্ষমতা কারণ নেই। সেই সিদ্ধান্তটা না আমাদের মানবজাতি, আমাদের ভারতের মানবজাতি হারিয়ে ফেলেছে। ইদানিং এই জামনগরে বিয়ে উপলক্ষে অনেক কিছু অদ্ভুত ইনসিডেন্টে সাক্ষী হলাম আমরা। বিল গেটস এসে ওই ছাপড়িচোদা চায়ওয়ালাটার সাথে কোলাপ করে নিল, কি নাম, কি চায়ওয়ালা, সেই যে জিভ বের করে বাড়া দাঁড় করে বাড়াতে দুধ ঢালে, জিভে দুধ ঢালে, ওই 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 সুরের বাচ্চাটার সাথে কোলাপ করলো বিল গেটস। সে আবার বলে কিনা ওটা, সে জানেই না ওটা বিল গেটস, সে বলে ওটা কি আলবাল চোদা ফরেন থেকে এসেছিলো, তাই চায়ে নাকি একটু ফেদা মিশিয়ে খাইয়ে দিয়েছি। তো এবার বিল গেটস প্রেগনেন্ট হয়ে যায় কিনা সেটাই দেখার ওর এক্সপেরিমেন্টে। তো যাই হোক, সে ফেমাস হয়ে গেল। বিল গেটস এসে কি একটা ফেদা চোদার সাথে কোলাপ করলো, আমি এর পেছনে মানে লিটারেলি লজিক খুঁজে পাইনি। ওর সাথে কোলাপ করার কি মানে হতে পারে ভাই? বিল গেটস তুই এসছিস, খেয়ে চলে যা। আবার দেখলাম মার্ক জাকারবার্গের স্ত্রী অনন্ত আম্বানি 15 কোটি টাকার ঘড়ি দেখে নাকি ওকে ওইতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। তো সেটাও আমি ঠিক জানি না, এসব ঘটনা আমার কানে আসছে তাই বললাম, আমি নিজে কিছু বলি না, আমাকে অ্যারেস্ট করবেন না দয়া করে। তো যাই হোক, আম্বানির বিয়ে উপলক্ষে জায়গাটা সরগরম, সবাই ওনাদের ব্যবহার নিয়ে, আচরণ নিয়ে খুবই খুশি। তো সেই প্রসঙ্গে আমি একটা কথা জানি রাখি, আমি একবার ওনাদের একটা ক্লিপিংস দেখেছিলাম, অনন্ত আম্বানি, মুকেশ আম্বানি, আকাশ আম্বানি, আম্বানির মেয়ে, এরা সপরিবারে একটা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানে নীতা আম্বানিকে আমি দেখেছিলাম, উনি মন্দির কর্মচারী সেবায়িতদের সাথে কথা বললেন, যারা কর্মচারী মানে যারা ওখানে গ্রুপ ডি সাফাই কর্মী, ওনাদের সাথে কী ভদ্র ব্যবহার। কিন্তু যখন একজন হাত বাড়ালো না, এইভাবে হাত হ্যান্ডশেক করার জন্য, এইভাবে ওনার হাতটা ধরার জন্য এইভাবে বারবার চেষ্টা করছে, উনি বারবার এরকম করে হাতটা সরিয়ে নিয়ে মোটামুটি। দেখুন, মানুষের চোখকে এড়ানো কিন্তু পসিবল না, আপনার ব্যবহার ঠিক আপনার মধ্যে দিয়ে ফুটে উঠবেই। আপনি যাই বলুন, আপনার ব্যবহার আপনার কোনো না কোনো অ্যাকশনের ওপর শিওরলি ফুটে উঠবে, আপনি সেটা আপনার মধ্যে দিয়ে সেটা এক্সপ্রেসড হয়ে যাবেই, আপনি কোনোভাবেই সেটাকে ডিনাই করতে পারেন না। আজ আপনি যা ভাবছেন, আপনার ভেতরে যা চলছে, আপনি সেটাকে যতই হাইড করার চেষ্টা করুন। আপনি কোনোদিন কোনো সেলেবকে দেখবেন কোনো অনুষ্ঠানে মেকআপ ছাড়া যায়? মেকআপ কি নিজের পার্সোনালিটিকে হাইড করে। আমার পার্সোনালিটিকে যেটা হাইড করে সেটা ব্যবহার করতে হচ্ছে মানে আমি ভয় পাই। ইভেন আমি এখানে দাঁড়িয়ে স্বীকার করছি, আমি এই যে এটাকে কী বলে জানি না, এই যে মুখে ঢাকা দিয়ে, এই যে হুডি পরে, চশমা পরে, নেক্সট ভিডিও থেকে সানগ্লাসও ইউজ করছি, কারণ আমি চাই না আমার বাবা মা এই ভিডিওটা দেখুক। আমি যে এরকম ভিডিও বানাচ্ছি, আমার বাবা মা সাপোর্ট করবে না, তো আমি চাই না আমার বাবা মা এই ভিডিওটা দেখুক, সেই জন্য এরকমভাবে ভিডিওটা বানাচ্ছি। তো আম্বানিদের অনুষ্ঠানটা হচ্ছে খুব ভালো কথা, অ্যাটলিস্ট উনি গরিবদের জন্য না ভাবুক, গরিবদেরকে পশু ভেবে ফেলেনি, এটাই অনেক। পশুদের রিয়েল পশুদের জন্য ভেবেছেন, গরিবদের পশু ভাবেননি, এটাই অনেক। অনেকে আবার তুলছে মারা, যে টাকা খরচা হচ্ছে সেই টাকা কত গরিবের পেট ভরা যেত, কত কিছু করা যেত। তো যাই হোক, এগুলো ফালতু কথা। গরিবরা গরিবই সারা জীবন থাকবে, আজ ওরা গরিব বলেই আম্বানিরা আছে। আম্বানিরা কোনো দিন চাইবে না গণবন্টন ব্যবস্থার যে সমানুপাতে গণবন্টন ব্যবস্থার যে দাবিটা ভারতে উঠে চলে আসছে, সেটা কোনো দিনই সাকসেসফুল করা চায় না। তো অ্যাকচুয়ালি ক্যামেরা ওদের মুখ দেখেও বোঝায় নিজে মারা এরাই ভেতরে ভেতরে ঘাপলা করে সরকার পাল্টে দেয়। তো যাই হোক, আমরা জানি জামনগর এখন অনেক বড় অনুষ্ঠান, ভেতরে ভেতরে আমরাও চাই আমাদের বিয়েটাও এরকম হোক, কিন্তু আমরা পারি না। এগুলো না মানে স্বপ্ন, আসলে আমরা চারপাশে যেরকম বিয়ে দেখে অভ্যস্ত না, এগুলো সেরকম নয়। আপনি ভাবুন তো মানে রণবীর কাপুর মাটিতে বসে আছে, কোনো দিন ভেবেছিলাম সালা আমরাও বিয়ে বাড়িতে গেলে চেয়ারে বসি? পয়সা থাকলে কি না করেছে, পয়সা থাকলে শাহরুখ, সালমান, আমির খান। একজন রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কোনোদিন তিনজন কি একটা সিনেমাতে অভিনয় করবেন, তখন শাহরুখ খান উত্তর দিয়েছিলেন, तुम्हारा औकात है तो तुम कास्ट कर लो हम लोगों को, तुम एक मूवी प्रोड्यूस कर दो, तुम अगर अफोर्ड कर सकते हो तो तुम हम लोगों को लेकर एक मूवी बना दो, तुम्हारी चड्डी बनियान भी बिक जाएगी। আজ যখন মুকেশ আম্বানি অনুষ্ঠানে ওনারা তিনজন নাচছিলেন রামচরণের সাথে, আবার শাহরুখ খান নাকি রামচরণকে স্টেজে ইনভাইট করেন ইডলি বড়া সাম্বার বলে। যাই হোক, এটা নিয়েও একটু কন্ট্রোভার্সি হয়েছে। ওনার রামচরণের একজন ঘনিষ্ঠ ব্যক্তি টুইট করেছেন যে আমি ওনার এই ব্যাপারটা কোনো মতেই ভালোভাবে নেইনি। যাই হোক, তারকাদের একটা কথার দাম অনেক, তারা হাজার হোক তারকা। তো তিনটে নাটামাল নাটু নাটু মানে
নেচে যখন নাচছিলেন তখন ঈশ্বরারা চাড্ডি বানিয়ান পরেই ছিলেন, আম্বানি ওদের সেই হিসাবে নাচিয়ে দিল। রেহানা ভারতকে গরিব বলেছিল, রেহানার বডির এই 50% পার্ট পাবলিকের সামনে এক্সপ্লোর করে দিল, এক্সপোজ করে দিল। আরও ভালোভাবে বলা যায় যে রিহানার 50% বডি পার্ট এক্সপোজ করে দিল। রিহানার ভিডিও আমি দেখতাম আগে, ওর গান না বুঝলো আমার ছোটো ভাই, ওর মানে বুঝলেন তো, বুঝতো আমার ছোটো ভাই, বুঝতো ওকে, মানে বেশ ভালো। আমার ছোটো ভাই ওকে দেখেই বড় হয়েছে, আমার ছোটো ভাই ওকে দেখে বমি করতো, বেশ ভালো। রিহানাকে আমি ছোটোবেলা থেকে চিনি। গান টান বুঝি না, বালকি গানের মধ্যে ডুডু টাটা এডে এডে ওডো ওডো কী করে আলবাল ছাল গান আমি বুঝি না, আমার অত শিল্পী সত্তা নেই। তবে আমার ছোটো ভাই ওর বোঝে ভালো। যাই হোক, তো অনেক কিছুই দেখলাম। আম্বানির বিয়ে, ডিজে ব্রাভো, এমএসডি সবাই এসছে, ভালো কথা। আসলে কি জানো তোমরা, এখনকার দিনে না মারা, কে মোটা কে রোগা, কে কালো কে সাদা, কার ফেদা নেই কার আছে ফেদা, এসব দেখে পাবলিক আর মানে মেয়ের আর পছন্দ করছে না। মানে টাকা থাকলে মারা সবই হয়, টাকা পয়সা একটা ফ্যাক্টর, পয়সা এখন মেন ফ্যাক্টর, তোমরা মানো আর না মানো। তো যাই হোক, আমাদের হাতিবাবু আমাদের মোটা ভাই অনন্ত আম্বানির বিয়ে হচ্ছে, কনগ্রাচুলেশন। যদিও এই মেসেজটা ওনার কাজ অবধি কোনোদিনও পৌঁছাবে না আমি জানি। তো সাধারণ মানুষদের জন্য ভাবার যে দাবিটা উঠছে, আমি মনে করি সাধারণ মানুষদের জন্য ভাবার কিছু নেই। ওনারা সাধারণ মানুষের জন্য অনেক ভেবেছেন, অনেক কিছু করেছেন। মানে যারা বছরে 10-15 কোটি টাকা রোজগার করে, ওনাদের কাছে সাধারণ মানুষই, মানে আম্বানির সম্পত্তির সাপেক্ষে ওনারা সাধারণ মানুষ। তো বিল গেটস, মার্ক জুকারবার্গ, আরও অনেকে এসছেন দেখলাম, কে নামটা ভুলে যাচ্ছি। তো কেউ আবার বলছে আম্বানি নাকি রোনাল্ডোকে ইনভাইট করতে পারতো, কেউ বলছে রোনাল্ডোকে অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, কেউ বলছে অ্যান্টিলিয়ার দামটাই নাকি রোনাল্ডো টোটাল সম্পত্তির 2 গুণ। তো যাই হোক, অনেক রকম কথা শুনছি। টাকা থাকলে তাদের ভাই ব্যাপার, হয়তো বিয়েতে দেখেও চলে এসছে, কিছু বলার নেই। আর কি পয়সা করি, এইসব বিয়েটি আমাদের অনেক কিছুই, আমরা চটকদারি দেখনদারি শো অফে প্রচুর বিশ্বাস করি, তাই আমরা এত কিছু মিডিয়া টিভি খুললেই জামনগর, আমনগর, ফেদানগর, বাড়ানগর, খানকিনগর অনেক কিছু চলে যাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গেরই একটা জায়গায় একজন বিদেশি পর্যটক এসেছিলেন, তাকে 7 জন না 8 জন মিলে গণধর্ষণ করেছে। এসব খবর দেখানোর অ্যাকচুয়ালি কোনো মানে হয় না। দাঁড়িয়ে গেছিলো হয়তো, তাকে দেখে বাড়া দাঁড়িয়ে গেছে, গুঁজে দিয়েছে, এগুলো হতে পারে, মেয়ে তো কী আছে। আরে আম্বানির বিয়ে হচ্ছে ভাই, এখন এসব খবর দেখানো যায় ভাই? একটা লেভেল থাকে তো নাকি? এসব আতিবাতি খবর এগুলো আম্বানি বাচ্চা হওয়ার পর, আম্বানি নাতিবাতি হওয়ার পর তখন দেখা যাবে। ওনে হলো, আর যারা বলে অতিথি দেবো বাবু, মারা আমাদের কাছে অতিথি মানে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী, এছাড়া আর কেউ অতিথি নয় মারা। যখন যে 500-1000 টাকা ধরাচ্ছে সেই অতিথি আমাদের, সেই দেবো ভাবো, আর নইলে কেউ নয়, কুনাল গাধার গাড়ে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বলার মতো কিছু নেই। কাউকে ঘৃণা ছড়ানোর জন্য আমি বলিনি। প্রত্যেকেই বিয়ে করছে, আমি পাচ্ছি না, আমার পড়াশুনোর অবস্থাও খুব খারাপ, কেরিয়ার নিয়ে কী করবো খুঁজে পাচ্ছি না, তাই টেনশনে একটা কিছু বলতে চলে এলাম। এটা স্ক্রিপ্ট রেডি করিনি, ভিডিওটা খুব একটা মনোমতো হয়নি, পরে সারা কীরকম পাচ্ছি তার উপরে ডিপেন্ড করছে আমি কিভাবে আরও ভিডিও বানাবো। তবে পরিস্থিতি কিছু কয়েকটা কথা আমি বলতে চাই। দেখুন, মানুষ বেঁচে থাকে আদর্শগত দিক থেকে, মানুষ বেঁচে থাকে নীতিগত দিক থেকে, মানুষ বেঁচে থাকে মানবিকতায়। মানুষের মনুষ্যত্ব, মানুষের পরিচয় যে তুমি দুপায়ে যাও, তোমার সামনে যে দাঁড়িয়েছে সে একটা শুয়োরের বাচ্চা না মানুষ। যতই বড় মন্দির মসজিদ করে, যতই বড় 500,000 হাতে ধরা, মানুষের জন্য হাত না বাড়ালে না, সেখানে এইসব সোকল্ড ক্ষমতার রাজনীতি, বিয়ে বাচ্চা, এইসব 1000 কোটি 10,000 কোটি টাকা খরচা করে এইসব অনুষ্ঠান করার কোনো মানে হয় না। ভাবতে অবাক লাগে মানে, পৃথিবীর প্রায় শতাংশ বড় লোক যারা, তারা এখন জামনগরে, আর মানে ভারতের অর্ধেকের বেশি লোক গরিব। পৃথিবীর অর্ধেক সম্পত্তি জামনগরে, আর ভারতের অর্ধেক লোক গরিব মারা। তোমরা যারা জামনগরের অনুষ্ঠান থেকে হ্যান্ডেল মারছো না মারা, ওখানে ওগুলো তোমাদেরই টাকা মারা, সব মানুষেরই টাকা, ভারতবর্ষের টাকা।
আমরা নিজেদের বোকাচোদামির জন্য ওদের হাতে তুলে দিচ্ছি, এছাড়া কিছু নয়। সেখানে কেউ বাপের বাড়া ধরে চুষছে, কেউ বাড়া তারকায় তারকায় কোলাকুলি করছে, এখানে আমরা নিজের বাপকে জড়িয়ে ধরে একবার খবর নিতে পারছি না, বাবা তুমি কেমন আছো। আমরা নীতিগতভাবে অনেকটা হেরে গেছি জানো তো। মানুষ আর সেই পজিশনে নেই, সেই কন্ডিশনটা নেই, সেই পলিটিক্স, সেই আদর্শ, সেই মতাদর্শ, সেই শিক্ষা দীক্ষাগুলো না মিসিং এখনকার সমাজে। কেউ 3টে বিয়ে করছে, কেউ 4টে বিয়ে করছে, কেউ এখনকার রাজনীতিতে তুমি কোনোদিন দেখেছো কেউ বলেছে আমি ভালো খারাপ? সবসময় তুমি একটা জিনিস দেখবে, মানুষ বলে দেখো ভাই পরিষ্কার কথা হচ্ছে আমি খারাপ কিন্তু ও আমার থেকে বেশি খারাপ। বাড়া কি কম্পিটিশন হচ্ছে জানো, কে বেশি খারাপ তার কম্পিটিশন। ভালো খারাপ বলে ব্যাপার, ভালোটা নেই বাড়া, লিটারেলি সমাজে এক্সিস্ট করে না ভালো। আমি কম খারাপ, ও বেশি খারাপ, তাই আমি ওর থেকে বেটার। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই এন্টারটেনমেন্ট পারপাস, তোমরা এন্টারটেন হচ্ছ, তারকারা এসে তারকাদের প্রতি আমার তবে টান থাকাটা ভালো। আমরা দেখছি, উপভোগ করছি। কাঞ্চন মল্লিকের বিয়েও আমরা দেখলাম, অনুপম রায়ও বিয়ে করলেন আবার। টলিউডে অ্যাকচুয়ালি কী বলতো, গ্ল্যামার থাকলে টাকা থাকলে আমরা সব পাওয়া যায়, এটা সত্যি কথা, এটা আমি মেনে নিই। আগে আমার বাবা আমাকে শেখাতো যে টাকা সব জীবনে নয় রে বাবা, পড়াশুনো কর, ভালো মানুষের মতো মানুষ। এখন আমি বলেছি সব বিচির বাল মারা, কেউ মনুষ্যত্বের দাম আজ কেউ দিচ্ছে না ভাই। একটা ছেলে আমার বন্ধু, তার সাথে একবার মারামারি হয়েছিল, সেটা মিটিয়ে নেওয়ার জন্য তাকে আমি একদিন দরকারের সময় 500 টাকা ধার দিয়েছিলাম, কেউ দিতে চায়নি। পরে সে আমায় ফেরত দিয়ে দিল, কৃতজ্ঞতাটুকু তো থাকা উচিত। সে এখন আমার নামে উল্টো পাল্টা বলে বেড়ায়। ভাই মানবিকতা রেখে লাভ নেই, টাকা রাখো। মানে টাকা থাকলে তুমি সেলিব্রিটিরও লাথি মেরে দেবে গাড়মে, টাকা কামাও আর দুনিয়া যাক ভাড়মে। না, এটা একজনের কপি করা হয়ে গেল, একজন ইউটিউবারের। সরি, আমি আবার পরের বার থেকে নিজের ক্রিয়েটিভ কিছু লাইন দেওয়ার চেষ্টা করব, কথা দিচ্ছি। কপি করার জন্য দুঃখিত, কপিরাইট স্ট্রাইক দিও না। কথাগুলো নিজের, লাস্টের কবিতাটা লোকে ঝেড়ে দিলাম। যাই হোক, আমারও পাশে একটা বিয়ে বাড়ি আছে, ওখানে কাতলা মাছের কালিয়া, খাসি মাংসের ঝোল করেছে। ওরকম 1000, 1200, 2500 মতো আইটেম করার সামর্থ্য ওদের নেই। যাই আজ রাত্রে ওখানেই খেয়ে আসি, কীরকম হয়, একটু নাচা গানা হবে। আমাদের এখানে শাহরুখ, সালমান, আমিরের ব্যবস্থা নেই, তাই আমি পচার ফুটো এরা 3জনই নাটু নাটু গানে একটু নেচে দেবো। তারপরে ওই ডাল ভাত আলু হাতে বলে কোনো একজন খেঁচাচোদাকে আবার ডেকে নেবো স্টেজে, 4জন মিলে নেচে নেব। টাকা কামাবো না, টাকার উপর ফোকাস করো, টাকা ধরো, টাকার উপর ফোকাস করো, টাকা ধরো, টাকা ছাপাও, দুনিয়াকে দিয়ে নিজের টাকা মাপাও, অ্যাটিটিউড ভরো গাঁড়ে, হাত রেখে দাও টাকা কামানোর দাঁড়ে, নৌকা চালাও জোরে, এই নতুনের ভোরে, টাকা ভরো পকেটে, আর 55 বছর বয়সে বাড়া লাগাও সকেটে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। সিরিয়াস মাইন্ডে নেবেন না, শুধুমাত্র মজার জন্য।